নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। চারটার খবরে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর চারটার খবরে আমাদের আজ নজর রাখতেই হচ্ছে কিশলয় বাংলাদেশের দিকে। আমরা লাগাতার বাংলাদেশের প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, কেননা যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হলো এবং গ্রেফতারির পরবর্তী যে ছবিগুলো দেখালাম আমরা আপনাদেরকে, যে ছবিগুলো ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে পৌঁছেছে, রিপাবলিক বাংলার দর্শকদের আমরা দেখিয়েছি কিশলয়। সেই ছবিগুলো দেখার পর ভাবতে হচ্ছে, এবং সেই ভাবনাটা কবে শেষ হবে সেটার বোধহয় সব থেকে বড় প্রশ্ন থাকছে বাংলাদেশের এই মুহূর্তের এক প্রকারের জঙ্গিদের সমর্থনে চলা ইউনূস সরকারের ওপর। গতকাল আদালতের বাইরে যেভাবে হিন্দুদের ওপর, সনাতনীদের ওপর লাঠিচার্জ করলো একদিকে পুলিশ, গ্রেনেড ছুড়ল কট্টরপন্থীরা বলা হচ্ছে, এবং সেই শব্দ আমরা শুনতে পেয়েছি। তার সঙ্গে সঙ্গে যেভাবে আক্রমণ হলো হিন্দুদের ওপর, এবং তারপর কি হলো মধুকল্পিতা, সেই আক্রমণের দায়ভারও ঠেলে দেওয়া হলো হিন্দুদের ওপর। কট্টরপন্থীদের আক্রমণে নিহত হয় এক আইনজীবী আদালতের বাইরে। সেই আইনজীবীর নিহত হওয়ার দায় ঠেলে দেওয়া হলো হিন্দুদের ওপর, কিন্তু ছবিতে স্পষ্ট কট্টরপন্থীদের হামলায় নিহত হয়েছে এই আইনজীবী, হিন্দুদের হামলায় নয়। কারণ হিন্দুরা কারুর হাতে অস্ত্র ছিল না। আমরা সকাল থেকে সেই ছবি দেখেছি, নিরস্ত্রভাবে হিন্দুরা প্রতিবাদ করছিল, কিন্তু অস্ত্র হাতে কট্টরপন্থীরা এবং পুলিশের সামনেই জঙ্গিরা এসে পৌঁছয় এবং আক্রমণ শুরু করে হিন্দুদের ওপর, এবং তাদের আক্রমণেই মৃত্যু হয় আইনজীবীর। সেই ফুটেজ আমরা প্রাথমিকভাবে পাচ্ছি। কিশলয়, যে ছবিটা দেখাচ্ছি আমরা, তাতে এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে যে এই আইনজীবীর মৃত্যু হয়েছে আদালত চত্বরে যে জমায়েত হয়েছিল হিন্দুদের, যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যাওয়ার জন্য সেখানে যখন নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে হাজার হাজার হিন্দু সমর্থক বাংলাদেশে, যারা ইউনূস সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন, তারা প্রতিবাদ করছিলেন। তারা বলছিলেন যে একেবারে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে, তাকে নিঃশর্ত জামিন দিতে হবে। এই দাবিকে সামনে রেখে যখন তারা সেখানে আন্দোলন করছে, তখন কি দেখতে পেলাম? ইউনূস সরকারের পুলিশ বর্বরোচিতভাবে লাঠিচার্জ করলো। লাঠিচার্জ করে তারা থামেনি, তারা একের পর এক বোমাবাজি করেছে। আর এই লাঠিচার্জের সময় এই আইনজীবীর ওপর একের পর এক যে লাঠির ঘা পুলিশের, সেই যে অত্যাচার বর্বরোচিত, সেটা কার্যত স্পষ্ট। দেখো মধুকল্পিতা, পুলিশ একদিকে আক্রমণ চালিয়েছে হিন্দুদের ওপর, লাঠিচার্জ করেছে। এইখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে কিছু কট্টরপন্থী তারা আক্রমণ করছে আইনজীবীর ওপর। আমরা দেখেছি সকাল থেকে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি নিজে বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন করুন, তিনি প্রিজন ভ্যানের ভিতর থেকে বলেছেন, এবং তারপরে আমরা দেখেছি সনাতনীদের ওপর লাঠিচার্জ হওয়ার পরেও তাদের কারুর হাতে অস্ত্র ছিল না। আমাদের কাছে লাইভ ফুটেজ আছে, ভিজুয়াল আছে, আমরা লাইভ দেখিয়েছি। কিন্তু তারপর হঠাৎ করে সাডেনলি কিছু কট্টরপন্থীরা হাতে দা, অস্ত্র, লাঠি নিয়ে এসে উপস্থিত হয়, আক্রমণ করে হিন্দুদের ওপরে। এবং এখানে সেই ছবি দেখা যাচ্ছে, আইনজীবীকে ফেলে নৃশংসভাবে মারা হচ্ছে। কট্টরপন্থীরা সেই কাজ করছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু দায় ঠেলা হচ্ছে সনাতনীদের ওপর, হিন্দুদের ওপর, ইসকনের ওপর। তার মানে মধুকল্পিতা এটা একটা পরিকল্পনা, যে পরিকল্পনা বাস্তবায়িত করতে কট্টরপন্থীরা উঠে পড়ে লেগেছে। কি পরিকল্পনা? নিজেরা খুন করে নৃশংসভাবে দায় ঠেলা হবে হিন্দুদের ওপর, যাতে বলা যায় যে আসলে হিন্দুরা এই আন্দোলনে হিংসা ব্যবহার করেছে এবং খুন করেছে। এটা একটা পরিকল্পনা। এটা হিন্দুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের চেষ্টা চলছে, ইউনূস সরকারের চেষ্টা। যে চেষ্টাটা আমরা দেখতে পেলাম, একেবারে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে গ্রেফতার করা হলো, এবং তাকে গ্রেফতারের পরে যে নাটকটা আমরা দেখলাম চট্টগ্রাম আদালত চত্বরে, তাকে হেফাজতে চাইলই না বাংলাদেশ পুলিশ। তারপরে ভাবুন একবার, কতটা সে অন্যায় করলে একটা মানুষকে পুলিশ হেফাজতে চাইতে পারে না। এবং চট্টগ্রাম আদালতের যেমনটা এখনো পর্যন্ত নির্দেশ, তাকে চট্টগ্রাম থানাতে সেখানেই রাখা হয়েছে, রাতভর তিনি সেখানেই ছিলেন। কিশলয়, আমরা পরবর্তীতে যদি আপডেট পাই যে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে রাত্রেবেলা কিছু খেতে দেওয়া হয়েছে কিনা, তিনি আদৌ কোনো খাবার খেতে পেরেছেন কিনা, সেগুলো সবই নিঃসন্দেহে আমরা দর্শকদের জানাবো। কেননা এটাই এখন সব থেকে বড় প্রশ্ন, যে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি ঠিক আছেন কিনা, তিনি ভালো আছেন কিনা, এটাই সব থেকে বেশি জানার প্রয়োজন এই মুহূর্তে। কিশলয়, ঠিক একেবারে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা অতিথি উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মানস ভট্টাচার্য লেখক, আমাদের সঙ্গে রয়েছেন রাজা
গোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং অধ্যাপক। আমি প্রথমেই যাব মানসদার কাছে। মানসদা, এই ছবিতে স্পষ্ট হচ্ছে গতকাল একটা ন্যারেটিভ সেট করা হলো মানসদা, যে হিন্দুরা আক্রমণ করে একজন আইনজীবীকে খুন করেছে, কিন্তু সেটা এক্সপোজড হলো। কিভাবে এক্সপোজড হলো? 1 নম্বর, ভিডিওতে প্রকাশ পেল, আমরা সকাল থেকে দেখিয়েছি, হিন্দুদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের ওপর উল্টে মারা হয়। শুধু পুলিশ মারে না, কট্টরপন্থীরাও এসে মারে, সেই ছবি আমরা দেখিয়েছি। এবং এই ছবিতে স্পষ্ট হাতে রামদা, লাঠি ইত্যাদি নিয়ে মারধর করা হচ্ছে আইনজীবীকে, তারপর তার মৃত্যু হয়। অর্থাৎ এটা একটা পরিকল্পনা হিন্দুদের এই আন্দোলনকে পিছনে ঠেলে দেওয়ার, যাতে বলা যায় যে আসলে হিন্দুরা হিংসাত্মক হয়ে উঠেছে। মানসদা, দেখো, বাংলাদেশে আজকে সকালের যত সংবাদপত্র বেরিয়েছে এবং কালকে সারা রাতে চট্টগ্রামে তো তাণ্ডব চলেছে, মানে প্রায় 22টা মন্দিরে হামলা চালানো হয়েছে সারা রাত ধরে। আজকে যখন বিভিন্ন সংবাদপত্র তুমি যদি দেখো, আমি কোনো সংবাদপত্রের নাম না করেই বলছি, বাংলাদেশের প্রধান সংবাদপত্র তারা প্রত্যেকে লিখেছে যে সিসিটিভির ফুটেজ দেখে 5 জনকে শনাক্ত করা গেছে এবং 5 জনকে ডিটেন করেছে পুলিশ। তার প্রধান মাথাকে না ওখানকার যিনি ছাত্র সমন্বয়ক, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে যে মৌলবাদীরা কাজ করছিল, তারাই কালকে এই সনাতনীদের ভিড়ে ঢুকে এই হত্যাকাণ্ড চালিয়েছে। বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে এই পুরনো কায়দাতেই কিন্তু পুরো আন্দোলনটা চলছে। ছাত্র আন্দোলনের নামে কিন্তু মৌলবাদীদের হাতে রাশ চলে যাচ্ছে। কালকে সনাতনীরা এটা বুঝতেও পারেনি যে তাদের মধ্যে এই মৌলবাদীরা ঢুকে গেছে, যার নেতৃত্ব দিয়েছে চট্টগ্রামের ছাত্র সমন্বয়ক। তারা সেখান থেকে টেনে নিয়ে গেছে। পুলিশ কালকে গভীর রাত পর্যন্ত পুলিশ কিছুতেই তাদের নাম জানাতে চায়নি। তার কারণ হচ্ছে পুলিশও জানে যে এদের নাম জানালে পুরো সরকারের ভিতটাই কেঁপে যাবে, কারণ সরকারই এই কাজটা করিয়েছে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে। এবং ছাত্র সমন্বয়করা যে আদতে মৌলবাদীদের দ্বারা মদতপুষ্ট, সেটা আজকে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে প্রায় স্পষ্ট হয়ে গেছে। তার মানে এটা সেই পুরনো কায়দা, যেখানে দুর্গাপুজোর প্যান্ডেলে ধর্মগ্রন্থের অপমান হয়েছে, নিজেরাই ধর্মগ্রন্থ রাখতো, নিজেরাই ধর্মগ্রন্থের অপমান করতো, তারপর নিজেরাই দুর্গা মন্দির ভাঙচুর করতো। সেই একইভাবে কিন্তু চলছে। বাংলাদেশের মানুষের সাবধান হওয়ার সময় এসছে যে আস্তে আস্তে সমস্ত কিন্তু মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। তো সেখান থেকে মানসদা, আমি 1 মিনিটের জন্য আমি একটু থামাবো। মানসদা, 1 মিনিটের জন্য থামাবো। আপনি বলছেন ছাত্র সমন্বয়কদের কথা, যাদের নাম উঠে এসেছে। বাংলাদেশ সূত্রে আমরা খবর পাচ্ছি যে মাথায় হেলমেট, রামদা এবং অস্ত্র হাতে চট্টগ্রাম বাকলিয়া কলেজের প্রাক্তন ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন ফাহিম, যে আজম নাসিরের ডানহাত, এখন এই মুহূর্তে বিএনপির সঙ্গে ক্লোজ হয়েছে হাসিনার পদত্যাগের পর, এবং সমন্বয়কদের সঙ্গেও ক্লোজ, সে সরাসরিভাবে যুক্ত রয়েছে এই হত্যাকাণ্ডে, এমনটাই উঠে আসছে বাংলাদেশ সূত্রে খবর, সেখানের স্থানীয় সূত্রে খবর। বলুন মানসদা, শেষ করুন। বাংলাদেশের সংবাদপত্রে এবং বিভিন্ন মিডিয়াতে অলরেডি সিসিটিভি ফুটেজ থেকে এটা পরিষ্কার করা হয়েছে যে জামাত শিবির, যাদের ছাত্র শাখার নাম হচ্ছে ছাত্র শিবির, তাদের 4 জনকে ডিটেন করা হয়েছে। পুলিশ তাদেরকে প্রকাশ্যে আনছে না, এবং এর মূল মাথা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল চট্টগ্রামের, তারা। এখন বাংলাদেশে শান্তির স্বার্থে পুলিশ এগুলোকে কেন প্রকাশ করছে না? যে এর পিছনে কোনো সনাতনী জড়িত ছিল না। সনাতনীরা এরকম কাজ কখনো করতে পারে না, তারা কখনো হাতে অস্ত্র নিয়ে কোর্টে যেতে পারে না। আর যে উকিলরা, কয়েকজন উকিল সেখানে রীতিমতো উস্কানি দিয়েছিল কাল রাত 8টা পর্যন্ত, যে সনাতনীরা এই কাজ করেছে, তাদের উপরে হামলা চালানো হোক, সেগুলো কেন করা হচ্ছে? তার কারণ হচ্ছে ইসকন বাংলাদেশে শান্তি স্থাপনের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। মানে শান্তি স্থাপন তারা করছে, তারা মৌলবাদীদের হাত থেকে বাংলাদেশকে যেতে দিচ্ছে না। সেই জন্য কি ইসকনের পিছনে এত লেগেছে তারা, যে ইসকন পুরো বাংলাদেশে শান্তি স্থাপন করছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।